আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমরা নিশ্চয় এখন পড়ার টেবিলেই আছো, কারণ আমাদেরকে 8টা থেকে ক্লাস শুরু হয়ে গেছে। সবাই ধাপে ধাপে ক্লাসগুলো দিচ্ছ। আশা রাখি তোমাদের কাছে এইটাই যে নিশ্চয়ই তোমরা যাদের সুযোগ আছে, সুবিধা আছে, তারা নিশ্চয়ই ক্লাসগুলো ফলো করছো এবং দেখছো। একটু একটু শীত পড়ছে, এর আগেও ক্লাসে বলছি, বারবার বলছি, একটু সাবধানে থাকবে। শীতটা মানে আমাদের করোনা বৃদ্ধি পেতে পারে, এ কারণেই তোমরা একটু সতর্ক থাকবে। স্বাস্থ্য সচেতন থাকলে, স্বাস্থ্যবিধি মেনে চললে ইনশাল্লাহ তোমরা সুস্থ থাকবে, এটা আমাদের আশা। যেহেতু আমাদের প্রতিদিন ক্লাস হচ্ছে, নিশ্চয়ই তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখছো, যাদের সুযোগ সুবিধা আছে। আর যারা এর মধ্যে অনেকেই ফোন কিনে ফেলেছো, তারা অবশ্যই দেখা আরম্ভ করো, আশা করি তোমাদের উপকার হবে। যেহেতু অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গেছে, অর্থাৎ নির্ধারিত কাজ তোমাদের আমাদের দেওয়া হয়ে গেছে, আবার আগামী 30 তারিখও আরেকটা দিব ইনশাল্লাহ। তোমরা বাবা মাকে যথাসময়ে পাঠিয়ে দেবে। গত দিনের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া এবং আগামীকালের অ্যাসাইনমেন্টটাও নিয়ে যাওয়ার জন্য বলবে। এটাও তোমাদেরকে মনে করে দিলাম। আগামীকাল 30 তারিখ আবার আমরা আরেকটা অ্যাসাইনমেন্ট দিব। যেহেতু তোমরা ধাপে ধাপে নিয়ে যাচ্ছ, আবার ধাপে ধাপেও নিয়ে যাবে, আগামীতেও নিয়ে যাবে ইনশাল্লাহ। বাবা মাকেই পাঠাবে, তোমরা বাড়িতেই থাকবে, যথাসময়ে যথা নিয়মে জমা দিয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। আজকে পড়াবো আমি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমার ক্লাস নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো। যেটা পড়াবো তোমাদের ফাইনালের সিলেবাসেই ছিল, সেইগুলোই আলোচনা করছি, যাতে তোমাদের উপকার হবে। এই কারণেই, কারণ পড়া থাকলে তোমাদের 9-10-এ উঠলে আর এই অধ্যায়গুলো পড়া লাগবে না, এটা তোমরা জানো। সেজন্য আমরা এগিয়ে যাচ্ছি, পড়াশোনা ধাপে ধাপেই আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমাদের আজকের পড়াবো ক্লাস 9-এর চতুর্দশ অধ্যায়, অর্থাৎ 14 অধ্যায় আমরা আজকে পড়াবো। সেটা শিরোনাম আছে, দেখো, বাংলাদেশের পরিবার, কাঠামো ও সামাজিকরণ। বাংলাদেশের পরিবারের কাঠামো এবং সামাজিকরণ। আমাদের বাংলাদেশের বিভিন্ন পরিবার আছে, অনেক পরিবার আছে, তোমরা জানো, এক পত্নী, বহু পত্নী, অনেক। আরো আমি ধাপে ধাপে আসতেছি, এগুলো পড়াবো তোমাদেরকে। পরিবার সম্পর্কে আর সামাজিকরণ, পরিবারের কাঠামো আর সামাজিকরণ ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য এই অধ্যায়ে দেশে একসাথেই দিয়েছে বাংলাদেশের পরিবারের কাঠামো ও সামাজিকরণ, যেহেতু এটা ওতপ্রোতভাবে জড়িত বলে এটা আমাদের এই অধ্যায়ে একসাথে দিয়েছে। যার ফলে অনেকগুলো আছে, পড়ানো পরিচ্ছেদ আছে, 13.1, 13.2 এরকম আছে, কিন্তু অতগুলো পরিচ্ছেদ তো আমরা একসাথে পারবো না। তাই আমি আজকে বাংলাদেশ পরিবারটাকেই বেশি আলোচনা করব। বাংলাদেশের পরিবারের কাঠামোটা কেমন, সেই সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। সামাজিকরণও পাশাপাশি বললাম যে ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য আছে। ওটা আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে সেই সম্পর্কে ধারণা দিব। তা আমরা সামাজিকরণটাও আজকে কিছুটা বলবো, সামাজিকরণটা কি সেটাও বলবো, কিন্তু তার বিভিন্ন ধাপে ধাপে কাজ আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু বাংলাদেশের পরিবারের কাঠামোটা নিয়ে আজকে আমি আলোচনা করব। বেশিরভাগই বাংলাদেশের পরিবার কাঠামো, পরিবারের কাঠামোটাই আমি আজকে আলোচনা করব। বাংলাদেশের পরিবার কাঠামো, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এটা পরিচ্ছেদ তোমার আছে, তোমরা একটু বই তো পাবা, 13.1 পরিচ্ছেদ আর কি। তো আমরা বাংলাদেশের পরিবার ও কাঠামো সম্পর্কেই আলোচনা করছি। দেখো, বাংলাদেশ সমাজের হলো প্রাথমিক প্রতিষ্ঠান। পরিবার আমাদের সমাজের কি হয়েছে, প্রাথমিক প্রতিষ্ঠান। প্রাথমিক মানে একদম প্রথম, এটা তোমরা তো জানো, প্রাথমিক মানে প্রথমই। তাহলে পরিবার সমাজের একটা প্রাথমিক প্রতিষ্ঠান। এই পরিবার হলো সমাজের একটা প্রাথমিক প্রতিষ্ঠান। পরিবার সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান, এটা সবাই জানো। পরিবার থেকেই কিন্তু সমাজের উৎপত্তি।
পরিবার থেকেই সমাজের উৎপত্তি। তাহলে পরিবার হলো সমাজের একটা প্রাথমিক প্রতিষ্ঠান এবং পরিবার থেকেই সমাজের উৎপত্তি। পরিবার থেকে কিসের উৎপত্তি? সমাজের উৎপত্তি। পরিবার থেকে কিন্তু এই সমাজের উৎপত্তি। পরিবার একটি প্রাথমিক প্রতিষ্ঠান। পরিবার হলো সমাজের একটা প্রাথমিক প্রতিষ্ঠান এবং পরিবার সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান এবং পরিবার থেকে সমাজের উৎপত্তি। সমাজের যে সমস্ত সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে কিন্তু পরিবার অন্যতম। সমাজের যে সমস্ত অর্থাৎ সমাজের যেসব সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সবই কিন্তু পরিবারের অন্যতম। মানুষের অকৃত্রিম ও নিবিড় সম্পর্ক এই প্রতিষ্ঠানের মধ্যেই কিন্তু গড়ে ওঠে। এই যে মানুষের অকৃত্রিম ও নিবিড় যে সম্পর্ক এই পরিবারের মাধ্যমেই কিন্তু গড়ে ওঠে। পারিবারিক জীবনের সূচনা থেকেই প্রতিটি মানুষকে গোষ্ঠী জীবনের প্রথম ধাপ অতিক্রম করতে হয়। পারিবারিক জীবনের সূচনা থেকেই প্রতিটি মানুষকে গোষ্ঠীর জীবনের প্রথম ধাপ অতিক্রম করতে হয়। দেখো কেউ কেউ থাকে পিতা মাতা ভাই বোন, আবার অনেক পরিবারে থাকে পিতা মাতা ভাই বোন দাদা দাদি চাচা চাচি অনেক ব্যক্তিবর্গ। যখন আমরা এক বন্ধনে থাকি তখন কিন্তু আমাদের একটা পারিবারিক কাঠামো গড়ে ওঠে। তাহলে পরিবারের কাঠামোটা কাদের নিয়ে আমাদের এখানে বলছি? পিতা মাতা ভাই বোনও হতে পারে অথবা পিতা মাতা ভাই বোন চাচা চাচি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে আমাদের পারিবারিক কি হয় কাঠামো গড়ে উঠতে পারে। তাহলে পারিবারিক কাঠামোটা কিভাবে গড়ে উঠছে নিশ্চয়ই বুঝতে পারছো। পরিবার ভেদে বাংলাদেশের পরিবার কাঠামোকে এ ধরনের সম্পর্ক লক্ষ্য করা যায় যার মধ্যে দিয়ে মানুষ বেড়ে ওঠে। ধীরে ধীরে মানুষ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্পর্শে আসে। মানুষ কিন্তু ধীরে ধীরে আমাদের বিভিন্ন সমাজের বিভিন্ন সংস্পর্শে এসে থাকে। হঠাৎ করে একবারেই সবাই আসে না, এটা ধাপে ধাপে অর্থাৎ ধীরে ধীরে মানুষ সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্পর্শে আসে এবং সামাজিক পরিবেশের সাথে খাপ খাওয়ায় চলে। তারপরে ধাপে ধাপে আসে এবং সামাজিক পরিবারে তারা কি করে সেগুলো খাপ খাওয়িয়ে চলে। এই যে সামাজিকরণ মানে সামাজিক পরিবারও তারা আস্তে আস্তে কি করে খাপ খাওয়ায় চলে। এই খাপ খাওয়ায় চলার প্রক্রিয়াই কিন্তু সামাজিকরণ। এই খাপ খাওয়ায়ের প্রক্রিয়াটাই হলো সামাজিকরণ। এই যে আমরা সমাজের বিভিন্ন সাথে খাপ খাওয়ায় চলি, পরিবারে ধাপে ধাপে মেনে চলতে হাতে এক পরিবারের সাথে আরেক পরিবারে যেতে গেলে সেই পরিবারের সাথে আমরা যখন খাপ খাওয়ায় চলি তাই বলা হচ্ছে এই খাপ খাওয়ায় চলার প্রক্রিয়াটাই হলো সামাজিকরণ। যেহেতু আমরা পরিবারের কাঠামোর সাথে কিন্তু আমি আবারও বলছি সামাজিকরণটা ওতপ্রোতভাবে জড়িত, সেই জন্য আমরা কিছু সামাজিকরণের কথা আজকে এসে যাবে। যা মানুষের সমগ্র জীবন যাপন চলতে থাকে, যা মানুষের সমগ্র জীবনব্যাপী চলতে থাকে। সমাজ জীবনের ক্ষেত্রে সামাজিকরণের গুরুত্বপূর্ণ। সমাজ বলা হচ্ছে সমাজ জীবনের ক্ষেত্রে সামাজিকরণ একটি গুরুত্বপূর্ণ। মানুষ সামাজিক ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করে এবং সমাজের একজন দায়িত্বশীল সদস্য পরিণত হয় এই সামাজিকরণের মাধ্যমে। তাহলে আমরা বোঝাতে পারছি মানুষ সামাজিক ক্ষেত্রে পরিপূর্ণতা অর্জন করে এবং সমাজের একজন দায়িত্বশীল সদস্য পরিণত হয় সামাজিকরণের মাধ্যমে। তাহলে আমরা এই অধ্যায়ে বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিক পরিক্রমা সম্পর্কে অতিবাহিত হইব। যেহেতু আমরা এই অধ্যায়ে কি হব বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণের প্রযুক্তি প্রক্রিয়া সম্পর্কে আমরা অবহিত হব। আমি আজকে বলছি আমরা একটু বাংলাদেশের পরিবার কাঠামো, পরিবার থেকে সমাজের উৎপত্তি, এই বাংলাদেশের পরিবার কাঠামোটা কেমন সেই সম্পর্কে আমি তোমাদেরকে একটু আলোচনা করছি। প্রত্যেকটি মানব শিশু কিন্তু একটি পরিবার থেকে জন্মগ্রহণ করে। প্রত্যেকটি মানব শিশু, মানব মানে মানুষ, তোমরা জানো প্রত্যেকটি মানব শিশু একটি পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারেই বড় হয়। প্রত্যেকটি মানব শিশু কি হয় একটা পরিবারে জন্ম নেয় এবং সেই পরিবার থেকেই তারা কি হয় বড় হয়। মানুষের জন্য সমগ্র কর্মজীবন এবং শেষ পরিধি পারিবারিক বন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে সে জন্মগ্রহণ করে কি হয় পরিবারেই বেড়ে ওঠে এবং মানুষের জন্য যখন মানুষের জন্য সমগ্র কর্মময় জীবন এবং শেষ পরিচিতির বন্ধনকেও তোমার এই বন্ধনের মাধ্যমে এটা সম্পন্ন হয়।
পৃথিবীর এমন কোনো মানব সমাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, পৃথিবীতে এমন কোনো মানব সমাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেখানে পরিবার নেই। তাহলে কথাটা বুঝছো, সব জায়গায় পরিবার আছে। তাই বলা হচ্ছে পৃথিবীতে এমন কোন মানব সমাজে খুঁজে পাওয়া যাবে না যে পরিবার নেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে পরিবার সব জায়গায় আছে। পরিবার হলো একটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন। পরিবার হলো একটি ক্ষুদ্রতম সামাজিক সংগঠন যেখানে পিতামাতা ওদের সন্তান সন্তানি নিয়ে একত্রে বাস করে। তার পিতামাতা, ভাই বোন, পরিবারের অন্যান্য সদস্যের স্নেহ, ভালোবাসা, শাসন মধ্য দিয়ে পরিবারের শিশুর সকল সামাজিক গুণের বিকাশ ঘটে। তাহলে বোঝা গেছে যে যেখানে পিতামাতা ও তাদের সন্তান সন্ততি একত্রে বসবাস করে, পিতামাতা, ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যের পিতামাতার ভাই বোন এবং অন্যান্য সদস্যটা নিশ্চয় বুঝতে পারছো, দাদা দাদি, চাচা চাচি এরকম থাকে পরিবারে। তাদের স্নেহ, ভালোবাসা, শাসনের মধ্য দিয়ে পরিবারের শিশুরা সকল সামাজিক গুণের বিকাশ ঘটে। তাহলে আমরা একটু পরিবারের ধারণায় আসি। পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন। পরিবার হলো সমাজ গঠনের মৌল সংগঠন। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। গোষ্ঠী জীবনের আমাদের প্রথম ধাপটা হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে মোটামুটি ভাবে স্বামী স্ত্রীর একটি স্থায়ী সংঘ বা প্রতিষ্ঠান। পরিবার হচ্ছে স্বামী স্ত্রীর একটি স্থায়ী সংঘ বা প্রতিষ্ঠান যেখানে সন্তান সন্ততি থাকতে পারে আবার নাও থাকতে পারে। বিবাহ পরিবার গঠনের অন্যতম পূর্বশর্তা একজন পুরুষ সমাজ স্বীকৃত উপায়ে একজন নারীকে বিয়ে করে একটি পরিবার কিন্তু গঠন করে। আদিম সমাজে পরিবারেরও অস্তিত্ব ছিল। আমাদের আদিম সমাজের পরিবারেরও কিন্তু অস্তিত্ব ছিল। সে সমাজে বিবাহ ব্যতি রেখেও পরিবার গঠিত হতো, কিন্তু আমাদের সমাজে এটা সম্ভব নয়। সে আদিম সমাজেও আমাদের কি ছিল? পরিবারের অস্তিত্ব ছিল, কিন্তু সে সমাজে বিবাহ ব্যতি রেখেও পরিবার গঠিত হয়, কিন্তু বর্তমানে আমাদের এই সমাজে এটা সম্ভব নয়। সুতরাং বলা যায় বিবাহের মাধ্যমেই পরিবার গঠন করা যায়। সুতরাং বলা যায় বিবাহের মাধ্যমেই পরিবার গঠন করা যায়। পরিবার হচ্ছে মানুষের দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান। পরিবার হলো মানুষের দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান। সব সমাজে এবং সমাজে বিকাশের প্রত্যেক সকলেই পরিবারের অস্তিত্ব রয়েছে। এটি আমাদের দলবদ্ধ সমাজের আবেগময় ভিত্তি। সন্তান জন্মদান, প্রতিপালন, স্নেহ মমতার বন্ধন, মূল্যবোধ গঠন, অধিকার সচেতন সৃষ্টি প্রভৃতি পরিবারের মধ্যে ঘটে। তাহলে পরিবারের মধ্যে আমরা কি কি ঘটাতে পাচ্ছি? সন্তান জন্মদান, তাদের প্রতিপালন, তাদের স্নেহ মায়া মমতা বন্ধন, মূল্যবোধ গঠন, অধিকার সচেতন, এসবই আমরা পরিবারের মধ্যেই ঘটে। প্রতিষ্ঠান হিসাবে পরিবারে রয়েছে বিশেষ নিয়ম নীতি, আদর্শ, মূল্যবোধ, কার্যগত সাংগঠনিক ভিত্তি। এই সামাজিক রূপেই পরিবার কাঠামো। তাহলে পরিবারটা সুন্দরভাবে তোমরা নিশ্চয় বুঝতে পারছো। আমরা আদিম সমাজ হতে যদি শুরু হয় আজ পর্যন্ত পরিবারের গঠন, কার্যাবলী, কাঠামো তো অনেক পরিবর্তন হয়েছে। আদিম সমাজ হতে শুরু করে এখন আমাদের এই বর্তমানে পরিবারের গঠন, কার্যাবলী, কাঠামোগত অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু এই পরিবর্তন সত্ত্বেও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় মানব সমাজের পরিবারের প্রয়োজনীয়তা গুরুত্ব অপরিসীম। কেননা মানুষের জীবনে শুরু হতে শেষ অবধি আশ্রয় স্থল হচ্ছে পরিবার। কত সুন্দর কথা দেখছো। কেননা মানুষের জীবনে শুরু থেকেই শেষ পর্যন্ত আশ্রয় স্থলটা কোথায়? পরিবার। যেহেতু পরিবারের সাথে মানুষের সম্পর্ক গভীর, তারপরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং পরিবারের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক নিরাপত্তা নিশ্চিত হয়। তাহলে পরিবারের মাধ্যমে আমাদের চারটে জিনিস নিশ্চিত করা হয়। সেটা হলো 1 সামাজিক, 2 অর্থনৈতিক, 3 মনস্তাত্ত্বিক, 4 সাংস্কৃতিক। তাহলে এইটুকু আমরা সুন্দর বুঝতে পারছি। এবার আমাদের আসতেছে পরিবারের প্রকারভেদ। আমাদের আবার এই পরিবারের প্রকারভেদ আছে। পরিবারের প্রকারভেদ আছে। পরিবার প্রকারভেদ।
পরিবারের আবার আমাদের প্রকারভেদ আছে, পরিবারের প্রকারভেদ। তাহলে আমরা পরিবারেরও প্রকারভেদ আছে, পরিবারের প্রকারভেদ অবশ্যই আছে, কারণ স্বামী স্ত্রী সন্তান নিয়েও যেটা সেটা আমরা বলি না একক পরিবার, আর অনেক মা দাদা দাদি নিয়ে যদি থাকে সেটা বলি আমরা বহুপত্নী পরিবার, বহুপত্নীয় পরিবার আছে, এক পত্নী, তারপরে বহুপত্নী, আবার আবার আছে বহুপতি। পতি মানে স্বামী আর পত্নী মানে বউ। তোমরা জানো যদি এক পত্নীও আছে, বহু পত্নী আছে, আবার বহুপতিও আছে। পরিবারের আমাদের কিন্তু প্রকারভেদ এরকম আছে। তাহলে সমাজভেদে ও দেশভেদে বিভিন্ন প্রকারের পরিবার রয়েছে। সমাজভেদে এবং দেশভেদে, এই সমাজভেদে এবং দেশভেদে আমাদের কি আছে, বিভিন্ন পরিবার রয়েছে। বিভিন্ন মাপকাঠি ভিত্তিতে পরিবারকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে পরিবারকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। তাহলে সমাজভেদে এবং কি বলা হচ্ছে, দেশভেদে বিভিন্ন প্রকার ভেদ পরিবার আছে। সেই পরিবারটা আমরা কি করছি, আবার বিভিন্ন মাপকাঠির মাধ্যমে আমরা পরিবারটাকে ভাগে ভাগ করছি। যেমন স্বামী স্ত্রীর সংখ্যা, কর্তৃত্ব, পরিবারের আকার, বংশমর্যাদা, বসবাস এবং পাত্রপাত্রী নির্বাচনের মাপকাঠিতে ভিত্তিতে পরিবার বিভিন্ন প্রকার হয়ে থাকে। এবার আমরা বলি স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার আছে, আবার স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। তাহলে স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতেও আমাদের একটা পরিবার, সেটা যদি জিজ্ঞাসা করো ম্যাডাম আবার সেটা কেমন, স্বামী স্ত্রীর ভিত্তিতে আবার পরিবার কিভাবে হয়? ওই যে বলছি একটা পত্নী, আবার বহুপতি, পত্নী মানে বউ বলেছি, আবার বহুপতি, পতি মানে স্বামী বলেছি। তাহলে স্বামী স্ত্রীর ভিত্তিতেও আমাদের পরিবার গঠিত হয়। তিনটা দেখো, একজন পুরুষের সঙ্গে যখন একজন নারীর বিবাহের মাধ্যমে হয় সেটা এক পত্নী পরিবার। আবার একজন বিশ্বের এই ধরনের পরিবার অধিক দেখা যায়। একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমটা বলা হয় এক পত্নী, এবং বিশ্বে এই পরিবারটাই বেশি দেখা যায়। কিন্তু আদর্শ পরিবার বলতে মূলত পরিবারই বোঝায়, কিন্তু এই ধরনের পরিবার কাঠামোতে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পরিলক্ষিত হয়। আবার একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের ভিত্তিতে যে পরিবার গঠিত হয় তাকে বলা হয় বহুপত্নী পরিবার। মেলা বউটাকে, অনেক বউ, একজন পুরুষ যখন 3-4টে বিয়ে করে সেটাকে বলা হয় বহুপত্নী, সেটা একটা পরিবার। আবার একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিবাহের ভিত্তিতে যে পরিবার গঠিত হয় তাকে বহুপত্নী পরিবার বলা হয়। এই ধরনের পরিবার মূলত একজন পুরুষের একই সময় একাধিক স্ত্রী বর্তমান থাকে। সাধারণত কৃষিভিত্তিক গ্রামীণ মুসলিম সমাজে এই ধরনের বহুপত্নী পরিবার দেখা যায়। একটা সুন্দর প্রশ্ন এসে গেছে, দেখো এই বহুপত্নী পরিবার কোথায় দেখা যায়? সাধারণত কৃষি ভিত্তিক গ্রামীণ মুসলিম পরিবারে এই বহুপত্নী পরিবারটা দেখা যায়। এস্কিমো উপজাতি এই আফ্রিকার নিগ্রোদের সমাজেও এই ধরনের পরিবার দেখা যায়। শুধু আমাদের গ্রামীণ মুসলিম কৃষি, যে গ্রামীণ কৃষি বলা হচ্ছে যে এখানে কৃষি ভিত্তিক গ্রামীণ মুসলমান সমাজে এই ধরনের বহুপত্নী পরিবার দেখা যায়, কিন্তু শুধু আমাদের না, আরো 2-1টা দেশে আছে, যেমন এস্কিমো উপজাতি আফ্রিকার নিগ্রোদের সমাজেও এই ধরনের পরিবার দেখা যায়। একজন নারীর সাথে আবার একাধিক পুরুষের বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় সেটাকে বলা হয় বহুপতি পরিবার। একজন নারীর সাথে আবার 2-3জন পুরুষের যেটা দেখা যায়, যে পরিবার গঠিত হয় সেটা বলা হয় বহুপতি। এই ধরনের পরিবারের আধুনিক সমাজে দেখা যায় না। এ ধরনের পরিবার কিন্তু আধুনিক সমাজে দেখা যায় না। তবে এক সময় তিব্বতে বহু স্বামী গ্রহণের পদ্ধতি প্রচলন ছিল। এটা অনেক আগে, এক সময় এটা কোথায় ছিল? তিব্বতে ছিল যে বহু স্বামী গ্রহণের পদ্ধতি প্রচলন। এছাড়া দক্ষিণ ভারতের মালাগড় অঞ্চলে টোডাদের মধ্যেও এ ধরনের পরিবার দেখা যেত। টোডাদের পরিবারেও এ ধরনের পরিবার দেখা যেত।
তাহলে আমরা দেখো পরিবারের আমরা কতগুলো পরিবারের কাঠামো আছে, পরিবারের প্রকারভেদ আছে, একপতি, বহুপতি, বহুপতি, কত সুন্দর। এবং এগুলো এখন অনেক আগে ছিল, তোমাদের তাও বলা হয়েছে। এখন এগুলো বহুপতি পরিবার এখন আর দেখাও যায় না, খুবই আগে ছিল, এখন এগুলো ধীরে ধীরে হয়ে আসছে। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, কর্তৃত্বের ভিত্তিতে কর্তৃত্ব মানে আমার কর্তৃত্ব, যেমন অনেক আছে যে পিতার কর্তৃত্বে একটা পরিবার চলে, অনেক পরিবার আছে মাতার কর্তৃত্বে পরিবার চলে, এটা বলা হয় কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। তাহলে কর্তৃত্বের ভিত্তিতেও পরিবার আছে, এটা হলো স্বামী স্ত্রী সংখ্যা ভিত্তিতে পরিবার, আর দুই হলো কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। তাহলে তোমরা বুঝতে পারিছো যে পরিবার সংখ্যা, স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার হয়, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার হয়, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার গঠিত হয়। কর্তৃত্বের ভিত্তিতে আমি বলেছি কর্তৃত্বে পরিবার আবার দুই ধরনের হয়, একটা বলেছি পিতৃপ্রধান আর একটা বলেছি মাতৃপ্রধান। অনেক পরিবারে আছে পিতার কর্তৃত্বে সবকিছু চলে, আবার অনেক পরিবার আছে মাতার কর্তৃত্বে যেমন চলে, সেই জন্য বলা হয়েছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। তাহলে এখানে আমরা বলছি পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্বের ভার যে পুরুষ সদস্য অর্থাৎ পিতা কিংবা স্বামী এরা যে বয়স্ক ব্যক্তির উপর ন্যস্ত থাকে, সেই পরিবারকে আমরা বলি পিতৃপ্রধান পরিবার। আবার এই ধরনের পরিবার বংশ পরিচয়ের প্রধানত পুরুষ সূত্র দ্বারা নির্ধারিত হয়। বাংলাদেশের সমাজে এ ধরনের পরিবার রয়েছে। আবার যে পরিবারের সামগ্রিক ক্ষমতা ও কর্তৃত্ব ভার মায়ের হাতে থাকে, সে পরিবারকে আমরা বলছি মাতৃপ্রধান পরিবার। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্ত্ব খাসিয়া ও গারোদের পরিবার কিন্তু মাতৃপ্রধান দেশ। আমরা তাহলে বলছি বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা আছে, আমরা তোমরা জানো অনেকগুলো আছে, খাসিয়া গারো না আরো আছে, তোমরা জানো অনেক ক্ষুদ্র জাতির আমাদের আছে। খাসিয়া আর গারোটা হলো আমাদের মাতৃপ্রধান, খাসিয়া আর মারিয়াটা আমাদের হলো মাতৃপ্রধান। তাহলে কর্তৃত্বের পরিবারও আছে, আবার আকারের ভিত্তিতেও তোমার পরিবার আছে, আবার আকারের ভিত্তিতেও পরিবার আছে। আকারের ভিত্তিতেও পরিবার আছে, দেখো আমরা বলছি ধাপে ধাপে অনেক পরিবার আছে, আকারের ভিত্তিতে পরিবার আছে। আকারের ভিত্তিতে পরিবার কিন্তু সাধারণত তিন ধরনের হয়ে থাকে, একক বা অনুপরিবার, যৌথ পরিবার বা বর্ধিত পরিবার। তাহলে আকারের ভিত্তিতে কয়টা পরিবার আছে? তিনটি পরিবার আছে। আকারের ভিত্তিতে কয়টি পরিবার আছে? আমাদের তিনটি পরিবার আছে। এক হলো একক বা অনুপরিবার, দুই হলো যৌথ পরিবার, তিন হলো বর্ধিত পরিবার। স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে যে পরিবারকে গঠিত হয় সেটা বলি আমরা একক পরিবার। এই পরিবারে দুই পুরুষের আবদ্ধ, যেমন আমরা বলছি স্বামী স্ত্রী তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। এই পরিবার আবার দুই পুরুষে আবৃত, দুই পুরুষ হলো পিতা ও অপ্রাপ্ত বয়স্ক সন্তান সন্ততি। আমাদের দেশের শহর অঞ্চলের অধিকাংশ পরিবারই কিন্তু একক পরিবার, আর গ্রাম অঞ্চলের পরিবার কিন্তু গড়ে ওঠে প্রাণবনত লক্ষণীয়। বিশ্বের উন্নত দেশগুলো এই ধরনের পরিবারও প্রথা চলিত, যেমন দাদা দাদি, চাচা চাচি এদেরকে নিয়ে যে সমস্ত পরিবার হয় সেগুলোকে আমরা বলি যৌথ পরিবার। যৌথ পরিবার আর একক পরিবার, শুধু বাবা মা সন্তানটা নিয়ে একক পরিবার, আর যৌথ পরিবারটা ওইটা। আর হলো তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবার হলো বর্ধিত পরিবার। আমরা তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবারটা হলো বর্ধিত পরিবার। বর্ধিত পরিবারে হলো পিতৃকুল মাতৃকুল উভয় দিকে সদস্য অন্তর্ভুক্ত থাকতে পারে। তাহলে বর্ধিতটা মানে মায়ের লোকও থাকতে পারে, বাবার লোকও থাকতে পারে, এটা হলো বর্ধিত। আর হলো শুধু যৌথটা হলো বাবার দিকের হলো লোকজন থাকবে, এটা যৌথ। আর বর্ধিত পরিবার পিতৃকুল ও মাতৃকুল উভয়ের দিকে সদস্য অন্তর্ভুক্ত হতে পারে। আমাদের দেশে গ্রামীণ সমাজের এই ধরনের পরিবার এখনো দেখা যায়। এই যেমন চীনেও কিন্তু এই ধরনের পরিবার প্রথা রয়েছে, চীনেও এই ধরনের পরিবার প্রথা রয়েছে। আরো তিনটা আমাদের পরিবার
আছে সেটা হলো আমি আগামী ক্লাসে আলোচনা করব। যেমন আছে বংশমর্যাদা সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবার, বিবাহ উত্তরে স্বামী স্ত্রীর বসবাসের স্থানের উপর ভিত্তি করে একটা পরিবার, পাত্রপাত্রীর নির্বাচনের ভিত্তিতেও একটা পরিবার। তাহলে আমরা আজকে 3টে পরিবার, আমাদের 6টা পরিবার, আর পরিবারের উৎপত্তি হয় 6টা থেকে, পরিবারের প্রকারভেদ 6 রকম আছে। তা আমরা আজকে 3 প্রকার আলোচনা করলাম। স্বামী স্ত্রী সংখ্যার ভিত্তিতে পরিবার নিশ্চয় বুঝছো, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার নিশ্চয় বুঝছো। বলেছি পিতার কর্তৃত্ব হতে পারে, মাতৃ কর্তৃত্ব হতে পারে। পিতার কর্তৃত্ব এটা হলো কর্তৃত্ব, মানে পিতার এতে চলে সেটা হলো পিতার, আর মাতার এতে চলে সেটা মাতার, যেটা বলছি খাসি আকারের আছে। আর আকারের ভিত্তিতে পরিবার বলেছি তিনটা: একক পরিবার, যৌথ পরিবার এবং বর্ধিত পরিবার। বর্ধিত পরিবার পিতা মাতা উভয় কুলকে বলা হয়, যেটা চীন দেশে দেখা যায়। যেহেতু আরো 3টে পরিবার আমাদের আছে, আমরা নিশ্চয়ই আগামী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব। অল্প তোমাদেরকে ধারণ রূপ দিলাম যাতে এইটুকু তোমাদের ঠিকভাবে মূল্যায়ন করতে পারো, সেই জন্য আমি আর বেশি আগাবো না। নিশ্চয়ই এই 3 পরিবার তোমরা বুঝতে পারছো, পরিবারটা কি তাও বুঝতে পারছো, পরিবার কাঠামো বুঝতে পারছো, পরিবার থেকে সমাজের উৎপত্তি, সামাজিকরণ পরিবারের পরেই আসতেছে। যেহেতু তোমরা নিশ্চয়ই ক্লাসটা বুঝতে পারছো এবং অনেক সুন্দর পরিবার, এটা তোমাদের জানতে হবে। তোমরা পরিবারটা ধাপে ধাপে কিভাবে হয়, কোথা থেকে কিভাবে উৎপত্তি, সেগুলো জানতে পারলে আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।